ডালিমের ফরিয়াদ, বঙ্গবন্ধু, আমরা আপনার ডাকে এক কথাতেই লড়াই করেছি, আর এই ছেলেরা তখন ফুর্তি করেছে। আজ তারা আমাকে অপমান করেছে, আপনি বিচার করুন। শার্ট খুলে সে দেখায় তার পিঠের আঘাত। বঙ্গবন্ধু বিচার করলেন। তিনি সেনাশৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম ও মেজর নূরকে চাকরি থেকে বরখাস্ত করলেন। ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত ৩টি ভয়াবহ সেনা অভ্যুত্থান নিয়ে একটি বই লিখেছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হামিদ, পিএসসি। বইটির নাম ৩টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। বইয়ের একটি অংশে তিনি মেজর ডালিমকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ের ঘটনা উল্লেখ করেন। তিনি তার বইতে লিখেন, ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল ৩টি ভয়াবহ সেনা অভ্যুত্থান। ৩টি অভ্যুত্থানই ছিল যুগান্তকারী ঘটনা। শতাব্দীর অন্যতম ঐতিহাসিক ঘটনা ছিল সেগুলো, যেগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে ঘটে ব্যাপক উত্থান পতন। এমনকি সরকার পরিবর্তনের মতো অবিশ্বাস্য ঘটনাও সেখানে ঘটে যায়। সৌভাগ্যবশত ৩টি ঐতিহাসিক অভ্যুত্থানই অতি নিকট থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। প্রায় প্রতিটি ঘটনার সঙ্গে কমবেশি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংযুক্ত ছিলাম আমি। অন্যরা যেখানে শুনে শুনে লিখেছেন, আমি সেখানে নিজে থেকে তা প্রত্যক্ষ করে লিখেছি। ইতিমধ্যে বেশ কিছু লেখক অভ্যুত্থানের ঘটনাগুলো না দেখেই শুধু শুনে রংচং দিয়ে বিভিন্নভাবে অতিরঞ্জিত করে গল্পকারের মতো অলঙ্করণ করে লিখেছেন। এতে প্রকৃত তথ্য বিকৃত হয়েছে। ৭৫-এর ৩টি সেনা অভ্যুত্থান রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এগুলো কেন সংঘটিত হলো? কী অবস্থার প্রেক্ষিতে তা সংঘটিত হলো? কেনই বা ব্যর্থ অথবা সফল হলো? জাতি কী পেল এগুলো থেকে? বিস্তারিত গবেষণা করে জাতিকে এসব থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে অন্তত জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে এরকম কোনো রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে সামগ্রিক ঘটনার কিছুটা বিচার বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছি। আশা করি সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের জন্য মৌলিক উপাদান হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে। লেফটেন্যান্ট কর্নেল এম.এ. হামিদ, পিএসসি, ২৫শে মে ১৯৯৩, ঢাকা ক্যান্টনমেন্ট। সালটা ১৯৭২। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হাল ধরলেন। স্বাধীন সরকারের শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। উৎফুল্ল জনতা, একমাত্র তিনি তখন সকল চেতনার একমাত্র কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে শুরু হলো বন্ধুর পথে এক কঠিন যাত্রা। যারা বিজয় ছিনিয়ে এনেছে, বাঙালি সবাই এবার বিজয়ের অংশীদার। ভারতীয় বাহিনী বলে, বিজয় আমাদের। মুক্তি বাহিনী বলে, বিজয় আমাদের। মুজিব বাহিনী বলে, বিজয় তাদের। সেনাবাহিনী বলে, বিজয় তাদের। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাম না জানা গেরিলারা বলে, বিজয় তাদের। সেতুপাড়ার গেদুনিয়া কদমালিরা ভাবে, বিজয় তাদের, কারণ তারা নাকি বাড়িতে বাড়িতে মুক্তিযোদ্ধাদের দিয়েছিল আশ্রয়। কবির ভাষায়, রথযাত্রা লোকারণ্য, মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে, করিছে প্রণাম। সবাই বলে, আমি বিজয় এনেছি, এবার আমার প্রাপ্য আমাকে দাও। আমি কেন অবহেলিত? অন্যরা কেন আমার অগ্রভাগে দাঁড়াচ্ছে? শুরু হয়ে গেল চাওয়া পাওয়ার সেই ইঁদুর দৌড়। চাই চাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকরি চাই। চাকরিওয়ালাদের চাই প্রমোশন। নবগঠিত সেনাবাহিনীতেও একই আওয়াজ, প্রমোশন চাই। অনেক ত্যাগ হয়েছে, এবার চাই প্রমোশন। আর অপেক্ষা নয়, নবগঠিত সেনাবাহিনী হয়েছে। চাওয়া পাওয়ার হাওয়া চলতে লাগলো এখানেও। চারদিকে দেখা দিল বিশৃঙ্খলা। চাওয়ার লোক বেশি, দেওয়ার লোক নেই। ৯ মাস যুদ্ধ শেষে অধৈর্য হয়ে গেছে জাতি। কেউ আর জীবন যুদ্ধে এবার পিছিয়ে থাকতে রাজি নয়। ত্যাগ তিতিক্ষার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এই ৯ মাসেই। এই তো বাঙালি জাতি। জাতীয় জীবনে সর্বত্র নেমে আসে হতাশা এবং নৈরাজ্য। চারদিকের রাজনৈতিক অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকেন রাষ্ট্রপতি। ১৯৭৪ সাল। আইনশৃঙ্খলার চরম অবনতি। চুরি, ডাকাতি, হাইজ্যাকিং, মিল কারখানায় উৎপাদন বন্ধ। দেখা দেয় দেশে খাদ্য ঘাটতি। উত্তরবঙ্গে তখন ভীষণ দুর্ভিক্ষ। রিলিফ নিয়ে চলছে কারচুপি। রিলিফের চাল খালাস না করে বন্দর ছেড়ে চলে যায় বিদেশি জাহাজ। আন্তর্জাতিক চক্রান্তের আবর্তে তখন বিধ্বস্ত বাংলাদেশ। এর দ্রুত পুনর্গঠনে দরকার ছিল দক্ষ প্রশাসন। অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তারা দেশ স্বাধীন হওয়ার পর ছিলেন অনুপস্থিত। সর্বোপরি দরকার ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা। শেখ সাহেবের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও রাষ্ট্রের কর্ণধার হিসেবে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা ও দিক নির্দেশনা দিতে পারেননি। রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতি ও অরাজকতা তাকে ঘিরে ধরে। দিশেহারা রাষ্ট্রপতি। তাকে ঘিরে থাকে তারই ভাষায় চাটার দল। সমস্যা মোকাবিলায় ডাকা হয় সেনাবাহিনীকে। সীমান্তের চোরাচালান বন্ধ করতে হবে, রাষ্ট্রপতির নির্দেশ। অপ্রীতিকর সংঘর্ষে লিপ্ত হয় সেনাবাহিনীর অফিসার আর রাজনৈতিক নেতা পাতি নেতারা। তারা একে অন্যকে দোষ দেয়। ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর কিছু অফিসারের বাড়াবাড়ি তার পছন্দ হয় না।
একুল ওকুল দুকুল রক্ষায় প্রাণান্তকর অবস্থা রাষ্ট্রপতির। দেশের অভ্যন্তরে প্রকাশ্যে বিরোধিতায় মাঠে নামে রব জলিলের জাসদ পার্টি, সর্বত্রই জোর প্রতিবাদ। ১৯৭৫ সাল, উত্তপ্ত ঢাকা সেনানিবাস। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে গেল একের পর এক। গাজী গোলাম মোস্তফার ছেলে কর্তৃক মেজর ডালিম লাঞ্ছিত হওয়ার ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য। বিয়ের পার্টিতে উপস্থিত নববিবাহিত ডালিম ও তার স্ত্রী গাজীর ছেলে ডালিমকে অপমান করে, এ নিয়ে হয় কথা কাটাকাটি। ডালিম তখন গাজীর ছেলেকে চর মেরে আঘাত করে। কিছুক্ষণের মধ্যেই গাজীর ছেলে দলবল নিয়ে হাজির হয়। ডালিম ও তার স্ত্রীকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে তারা যাত্রা করে। ক্যান্টনমেন্টে এই খবর শুনে মেজর ডালিমের বন্ধু মেজর নূর এক গাড়ি সৈন্য নিয়ে গাজী গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও করে এবং ডালিমকে ফেরত দেওয়ার দাবি জানায়। তাকে বঙ্গবন্ধুর সামনে হাজির করা হলো। ডালিমের ফরিয়াদ, বঙ্গবন্ধু, আমরা আপনার ডাকে এক কথাতেই লড়াই করেছি, আর এই ছেলেরা তখন ফুর্তি করেছে। আজ তারা আমাকে অপমান করেছে, আপনি বিচার করুন। শার্ট খুলে সে দেখায় তার পিঠের আঘাত। বঙ্গবন্ধু বিচার করলেন। তিনি সেনাশৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর ডালিম ও মেজর নূরকে চাকরি থেকে বরখাস্ত করলেন। এসব নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে তখন দারুণ উত্তেজনা। সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এই দুই তরুণ অফিসারকে বরখাস্ত না করার পক্ষে জোর সুপারিশ করলেও শেখ সাহেব তা প্রত্যাখ্যান করলেন। ঘটনাটি সেই বাংলাদেশের সেই সময়ে অত্যন্ত ক্ষুদ্র হলেও এর প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। ওই সময় বিভিন্ন কারণে আরও কিছু অফিসার বহিষ্কৃত হলেন। কর্নেল জিয়াউদ্দিন ইতিপূর্বেই একটি পত্রিকায় সরকারের তীব্র সমালোচনা করে প্রবন্ধ লেখার অজুহাতে বহিষ্কৃত হন। জিয়াউদ্দিনকে তার লেখার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হলে তিনি তা করতে অস্বীকার করেন। কর্নেল তাহেরকে পঙ্গু হওয়ার অজুহাতে অবসর দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে ৩ বছর আগেই বহিষ্কার করা হয়েছে সেনাবাহিনী থেকে। ভারতীয় বাহিনীর সদস্যরা মালামাল লুট করে দেশে নিয়ে যাওয়ার সময় জোর প্রতিবাদ জানালে মেজর জলিলকে গ্রেফতার করা হয়। পরে অসম্মানজনকভাবে সেনাবাহিনী থেকে তাকে বের করে দেওয়া হয়। সিনিয়র অফিসারদের মধ্যে ওই সময় জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ এবং শেখ সাহেবের অনুগতদের মধ্যে ছিলেন। প্রিয় দর্শক, বইটির বাকি অংশ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।